সাথে আছি আমি রিপোর্টার আরফিন জুয়েল অন্তর। জানাবো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের আপডেট। অলিখিত এক ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে ঐতিহাসিক পাল্লেকেলে স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ বিকেল ৩টায়, অর্থাৎ আর ১ ঘন্টা পরই শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ খেলতে বাংলাদেশ নামবে। দীর্ঘদিন পর বাংলাদেশের বাজে পারফরমেন্স আছে, দীর্ঘদিন পর ভালো সিরিজ জয় নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ তৈরি হয়েছে, সেখানে অলিখিত এক ফাইনালে দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, যেখানে জয় পেলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৩টি ওডিআই খেলতে শুরু করেছিলেন এবং প্রথম ম্যাচে আসলে বাজেভাবে হেরে গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছে বাংলাদেশ, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ তৃতীয় ম্যাচ, সেখানে দুইটি দলই আসলে একটা একটা করে জয় পেয়েছে। আজকে দুটি দলের জন্য আসলে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ এই জন্যই বলবো, এই ম্যাচে আসলে যারা জয় পাবে তারা আসলে শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশ জিতলে বাংলাদেশ সিরিজ জয় করবে, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জয় তুলে নিলে তাহলে শ্রীলঙ্কা আসলে সিরিজ জয় করে নেবে। এই জন্যই আসলে বাংলাদেশ যে আজকে ম্যাচটি খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ রয়েছে পাল্লেকেলে স্টেডিয়াম, সেখানে অনেক বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে। এই স্টেডিয়ামে বাংলাদেশের নান্দনিক কিছু জয় রয়েছে। আজকে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে বাংলাদেশ আসলে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে সেটি এখন দেখার বিষয়। গত ম্যাচে আপনারা দেখেছেন দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশের টাইগার বাহিনীরা, বিশেষ করে বাংলাদেশের বলাররা দাপুটে বল করেছে এবং শ্রীলঙ্কাকে আসলে অল্প সংখ্যক রানেই আসলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। যদিও শেষের দিকে আসলে শ্রীলঙ্কার ব্যাটারদের আগ্রাসন, সেই ব্যাটিং আসলে কিছুটা ভুগিয়েছিল বাংলাদেশের দলকে। তবে দারুণ খেলেছে বাংলাদেশ, দারুণ বল করেছে তানজিদ হাসান সাকিবরা, দারুণ একটা ছন্দে রয়েছে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে রয়েছে। বাংলাদেশে পড়ছে বৃষ্টি স্নাত। এই দুপুরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিকেল ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওডিআই খেলতে মাঠে নামবে টাইগার বাহিনীরা। এই ম্যাচে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। পাল্লেকেলের এই স্টেডিয়ামে অনেক বেশি রান হয়ে থাকে, বিশেষ করে তাদের এই স্টেডিয়ামে শক্তিশালী দলের বিপক্ষে কিন্তু 380+ রান করার সামর্থ্য তারা দেখিয়েছিল। সেই ভয়ানক দল শ্রীলঙ্কা ঘরের মাঠে খুবই শক্তিশালী এবং খুবই ভালো পারফরমেন্স করে থাকে। তারা খুবই ধৈর্যশীল আসলে ব্যাটার, তাদের লাইন আপ খুবই শক্তিশালী, বোলিং লাইন আপ বিশ্বেরই অন্যতম। সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আসলে মাঠে নামতে যাচ্ছে অলিখিত এক ফাইনালে। সেখানে বাংলাদেশের পারফরমেন্স আসলে কতটা গতিশীল হবে সেটি এখন দেখবে বাংলাদেশের ক্রিকেট সমর্থক। তার আগে জানাতে চাই বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে, যদিও আসলে বাংলাদেশ উইনিং যে টিম কম্বিনেশন রয়েছে সেই টিম কম্বিনেশন আসলে ভাঙতে চায় না। তারপরেও বাংলাদেশের দলে আসলে ইনজুরি হানা দিয়েছে। নাজমুল হাসান শান্তর কথা যদি বলি, তিনি গত ম্যাচে আসলে চোটে পড়েছিলেন, সেখানে আসলে দ্বিতীয় যে ওডিআই ম্যাচ রয়েছে সেখানে তার পারফর্ম করা হয়নি। তৃতীয় ওডিআই ম্যাচে তিনি আসলে দলে জায়গা করে নেবেন কিনা সেটি এখন দেখার বিষয়। তানজিদ হাসান তামিম, তিনি ভালো বাংলাদেশের পারফর্ম করছেন, বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করছেন। তিনি আসলে বুঝিয়ে দিচ্ছেন যে যারা সিনিয়র ব্যাটসম্যান রয়েছে আসলে তাদের দিয়ে হচ্ছে না, যারা জুনিয়র ব্যাটসম্যান অর্থাৎ নতুন করে বাংলাদেশের দলে অন্তর্ভুক্তি হয়েছে তারা পারফরমেন্স করছে নিয়মিত। পারভেজ হাসান ইমনের কথা যদি বলি, গত ম্যাচে দারুণ খেলেছে এবং প্রথম ম্যাচে কিছুটা ফ্লপ ছিল। প্রথম ম্যাচে আবার তানজিদ হাসান তামিম ভালো করেছে এবং দ্বিতীয় ম্যাচে ফ্লপ করেছে। এই যে ধারাবাহিকতা নেই, এই ধারাবাহিকতা যখন বাংলাদেশের দলে চলে আসবে, বিশেষ করে ওপেনার্স ব্যাটসম্যানদের মধ্যে, তখন বাংলাদেশ আসলে কন্টিনিউয়াসলি আসলে বিপক্ষ দলের সাথে আসলে জয় তুলে নিয়ে আসা সম্ভব। আজকে বাংলাদেশের সুযোগ রয়েছে, সেই সুযোগ বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারবে সেটি এখন দেখার বিষয়। গত ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করা তাসকিন আহমেদ, বাংলাদেশের পেস ইউনিটের যাকে ভিত্তি বলা হয়, সেই তাসকিন আহমেদ কিন্তু প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। কি দারুণ নৈপুণ্যের সাথে আসলে 4টি উইকেট নিয়েছিলেন এবং বাংলাদেশের জয়ের আসলে নেপথ্য গড়ে দিতেন যদি বাংলাদেশ সেই ম্যাচে আসলে জয় পেতেন। সেই তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে চোটের কারণে খেলতে পারেনি, তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে এবং খেলবেন এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় এবং এই গুঞ্জনটা আসলে শোনা গিয়েছে। যদি এখানে তাসকিন আহমেদ এই স্কোয়াডে ফিরে আসেন তাহলে বাংলাদেশের স্কোয়াড আরো একটু শক্তিশালী হবে হাসান মাহমুদের পরিবর্তে। হাসান মাহমুদও দারুণ ছন্দে রয়েছেন, বেশ ভালো বল করে থাকেন। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম্যাচে আসলে সেভাবে তার পারফরমেন্স চোখে পড়ার মতো হয়নি।
মোস্তাফিজুর রহমানের কথা বলি, সে বাংলাদেশের হয়ে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেথ বলে অর্থাৎ ওডিআই ক্রিকেটে যদি আমি ধরি 40 ওভারের পরে তিনি যখন বোলিং এ আসেন তার ভিতরে আসলে অন্যরকম একটা তরতাজা একটা শক্তির ভাব আসলে তার মধ্যে দেখা যায়। তিনি ডেথ ওভারে এসে এত সব দারুণ বল করে থাকেন যেটি বিপক্ষ দলের জন্য হুমকি। সেই পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের এই একাদশে থাকবেন, এটা নিশ্চিত। সেই সাথে ওপেনার্স ব্যাটসম্যানের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। লিটন কুমার দাস তিনি ফ্লপে আছেন, অর্থাৎ বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচে তার ভালো পারফরমেন্স নেই, সেখানে তার পারফরমেন্সের ঘাটতি রয়েছে এবং বাংলাদেশের হয়ে আসলে তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না, যেটি বাংলাদেশের দলের জন্য আসলে বিপর্যয়। সেখানে আসলে তানজিদ হাসান তামিম রয়েছেন, পারভেজ হাসান ইমন রয়েছেন, তরুণ এই দুই তুর্কি যদি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সেইভাবে নিজেদেরকে দাঁড় করাতে পারেন, অর্থাৎ লম্বা একটা সময় ব্যাট করতে পারেন এবং সূচনাটা সুন্দর করতে পারেন, তাহলে বাংলাদেশ একটা বড় স্কোরের দিকে আগাবে যদি প্রথম ব্যাট করে। পরে ব্যাট করলে আসলে বাংলাদেশের চ্যালেঞ্জটা বেশি থাকবে, বিশেষ করে বোলারদের উপর সেই চ্যালেঞ্জটা আসবে। সেই চ্যালেঞ্জটা পড়বে বাংলাদেশের পেসারদের উপর। এই আপনারা গত 2 ম্যাচে দেখেছেন, সেখানে পেসারদের সবচেয়ে বেশি আসলে উইকেট ছিল, বিশেষ করে শ্রীলঙ্কা ইউনিটে। বাংলাদেশের ইউনিটে আসলে তানভীর ইসলাম তিনি দারুণ করেছেন, ফিফার তানভীর ইসলাম দারুণ বল করেছেন। আসলে প্রথমে ব্যাটিং এ নামলে বাংলাদেশের দলের যে ব্যাটার রয়েছে তাদের চ্যালেঞ্জ কিছুটা কমে যাবে, কারণ প্রথমে ব্যাটিং এ নামলে আসলে নার্ভাসনেসটা একটু কম কাজ করবে। বাংলাদেশ যদি সূচনাটা ভালো খেলে তাহলে মিডল অর্ডারে যারা ব্যাটসম্যান রয়েছে তাদের উপরে আসলে প্রেসারটা অনেকটা কম থাকবে। সেই প্রেসার যদি কম নিয়ে পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম যদি খেলতে পারে, সেটি বাংলাদেশের জন্য ভালো একটা সূচনা বয়ে এনে দিবে। সেই সাথে তাওহিদ হৃদয়ের কথা যদি বলি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি তারা যদি আসলে মিডল অর্ডারে থেকে বাংলাদেশের দলকে একটা ভালো সূচনা এনে দিতে পারে, সেটিও ভালো। আসলে গত 2 ম্যাচে বাংলাদেশের যে মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে তাদের আসলে সেইভাবে বাংলাদেশের যে পারফরমেন্স করার কথা, দলের যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকাটিকে আসলে তাদের ব্যাট থেকে দেখা যায়নি। অর্থাৎ বাংলাদেশের ওডিআই যে স্কোয়াড থাকে বা ওডিআই যে টিম কম্বিনেশন হয়, সেখানে আসলে মিডল অর্ডার ব্যাটসম্যানরা সব থেকে বেশি আসলে দায়িত্ব পালন করে থাকে। সেই দায়িত্ব আসলে যারা যখন মুশফিক ছিল, সাকিব ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, তখন আসলে খুবই দারুণভাবে তারা পালন করেছে। সেই দায়িত্বটুকু তুলে নিতে হবে যারা নতুন রয়েছে, শামীম হোসেন পাটোয়ারি রয়েছে, তাওহিদ হৃদয় রয়েছে, সেই সাথে মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের নেতৃত্বেই খেলছে, তাকেও আসলে সেই দায়িত্বটা গ্রহণ করতে হবে। সেই সাথে দারুণ কিন্তু খেলছে জাকির হোসেন অনিক, তিনি দারুণভাবে খেলছে বাংলাদেশের হয়ে টি-20 ফরম্যাটে, ওডিআই ফরম্যাটে তিনি দারুণ অবদান রাখছে বাংলাদেশের ক্রিকেটে। সেই জাকির হোসেন অনিক তিনি যদি আসলে তার পারফরমেন্স ধরে রাখতে পারেন, সেটিও বাংলাদেশের জন্য আসলে ট্রাম্প কার্ড হবে। সেই সাথে বাংলাদেশের ওভারঅল টিম কম্বিনেশন ঠিক রাখতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এখানে আসলে অনেক চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জ বাংলাদেশের দলকে নিতে হবে, কারণ দীর্ঘদিন যাবত বাংলাদেশ কোনো সিরিজ জিতছে না। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ হয়েছে, প্রথম ম্যাচেও আসলে সুযোগ ছিল, অল্প সংখ্যক টার্গেট ছিল, সেই টার্গেট বাংলাদেশ অনায়াসেই আসলে পূরণ করতে পারতো। 101 রানে 1 উইকেট ছিল, সেখানে বাংলাদেশের উইকেটের আসলে ব্যাটারদের আসলে ধস নেমে যাওয়ার কারণে প্রথম ম্যাচে আমরা ধরা যেতে পারে আমরা নিজেরাই আসলে নিজের ম্যাচ থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে আমরা কামব্যাক করেছি, বাংলাদেশ কামব্যাক করেছে, বাংলাদেশের টাইগাররা কামব্যাক করেছে। তৃতীয় ম্যাচে আসলে এখানে আসলে বড় পরীক্ষা বাংলাদেশের। এই ম্যাচে আসলে বাংলাদেশের জয় তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 2027 ওয়ার্ল্ড কাপ যেখানে রয়েছে, সেখানে আসলে টিকে থাকতে হলে এখান থেকে একটা ভালো পয়েন্ট তুলে নিয়ে আসতে হবে, যে পয়েন্ট আসলে কাজে দিবে 2027 সালে সরাসরি খেলার আসলে যোগ্যতা। প্রথম ম্যাচে জিতেছে, সেখানে জিতেই বাংলাদেশ কিন্তু ওডিআই র্যাঙ্কিং 9-এ চলে এসেছে। এই ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে তাহলে একটা ভালো একটা পয়েন্ট যোগ হবে, সেই পয়েন্ট নিয়ে আসলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি হয়তো 8 নাম্বার র্যাঙ্কিং এ চলে আসবে। বাংলাদেশের এই যে সুযোগ, এই যে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে, সেই হাতছানি পূর্ণতা পাবে যদি বাংলাদেশের ব্যাটাররা আসলে সেভাবে ব্যাটিং পজিশনে যারা খেলেন তারা যদি ভালো ব্যাটিং করে এবং বোলিং পজিশনে যারা রয়েছেন, এই দুই মিলে যদি কম্বিনেশনটা ভালো হয় তাহলে বাংলাদেশ জিততে পারে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওডিআই দলের নতুন ক্যাপ্টেন, তার উপর আসলে অনেক দায়িত্ব থাকবে। তাকে নিয়ে আসলে প্রশংসা করা যায়, তিনি আসলে যেভাবে পুরো দলকে উজ্জীবিত করে রাখে, আমার তো মনে হয় তিনি যেভাবে দলকে আসলে নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকটা প্লেয়ার যেন মাঠে অধিনায়কের ভূমিকা পালন করে থাকে। ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিসের মাঠে এবং খেলায় তিনি যেভাবে
তাদের সতীর্থদের আসলে উজ্জীবিত করে। এটি বাংলাদেশের ক্যাপ্টেন্সির এক নতুন মাত্রা। এর আগে আমরা মাশরাফি বিন মুর্তজা তাকে দেখেছি পুরো দলকে আসলে কিভাবে উজ্জীবিত করে রাখতো। তিনি মাঠে নামাই যেন ছিল বাংলাদেশের দলের একাধিক প্লেয়ারের ভূমিকা পালন করতেন, তিনি উজ্জীবিত হতো পুরো দল। সেই মাশরাফি বিন মুর্তজার সাথে কিছুটা আমি মিল রাখবো মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজ যখন ক্যাপ্টেন্সি পালন করেন, ক্যাপ্টেন্সির রোলে থাকেন, তখন পুরো দলকে আসলে যেভাবে নেতৃত্ব দেন, যেভাবে আসলে সবাইকে সাপোর্ট দিয়ে মাঠে উজ্জীবিত করে রাখেন, সেটি বাংলাদেশের জন্য খুবই ভালো কিছু বয়ে নিয়ে আসবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে খেলবে আজ বিকেল 3টায় কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমে যাবে। তার আগে আপনাদেরকে স্কোয়াড নিয়ে বললাম, আসলে লিটন কুমার দাস তিনি দলে থাকবেন না, এটি অনেকটা নিশ্চিত। তারপরে যারা নির্বাচক রয়েছেন তারা আসলে কতটুকু বিবেচনা করে আসলে তাকে স্কোয়াডে রাখবে নাকি স্কোয়াডের বাইরে থাকবেন সেটি দেখার বিষয়। তাসকিন আহমেদ ইনজুরিতে ছিল, তাসকিন আহমেদের ইনভলভমেন্ট আমরা দেখতে পারি। সেই সাথে আমি যেটি বলছিলাম যে পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম দুইজন আসলে একজন একটি ম্যাচে খারাপ খেলে আর একজন ভালো খেলে, আরেকজন ভালো খেলে আর একজন খারাপ খেলে। এই যে ধারাবাহিক পারফরমেন্স নেই, সেখান থেকেও আসলে বাংলাদেশের হয়ে কিছু না কিছু দিচ্ছে, এটি বাংলাদেশের জন্য আসলে ভালো একটা পয়েন্ট। সেই সাথে লিটন কুমার দাসের কথা যদি বলি, সেই জায়গায় যদি আসলে বিবেচনা করা হয় নাইম শেখকে কিন্তু দারুণ পারফরমেন্স করে বাংলাদেশের দলে জায়গা করে নিয়েছে। সেই নাইম শেখকে আসলে দুটি ম্যাচেই আসলে বসে রাখা হয়েছে। যদি এত ভালো পারফরমেন্স করে বাংলাদেশের দলে অন্তর্ভুক্তি করা হয়েছে, তাকে যদি আসলে সেই মূল একাদশে রেখে তাকে খেলানো না হয় আসলে সেটি আসলে বাংলাদেশের দলের জন্য একটা বিপর্যয় আমি ধরে নিতে পারি। নাইম শেখ দারুণ টাচে রয়েছেন, তাকে দিয়ে যদি অন্তত আসলে তৃতীয় এই ওয়ানডে ম্যাচে তাকে নামানো হয়, বিশেষ করে আমি বলবো যেহেতু সোর থেকে কাটতে পারছে না নাজমুল হাসান শান্ত এবং ধারাবাহিক পারফরমেন্সে নেই নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাসও একের পর এক ফ্লপ মেরে যাচ্ছে বাংলাদেশের দলে হয়ে। সেই জায়গায় আমি মনে করি নাইম শেখকে একটু সুযোগ দেওয়া দরকার, যেহেতু তিনি পারফরমেন্স করেই দলে ঢুকেছেন। তিনি যদি আসলে সুযোগ পেয়ে তার রোলটা প্লে করতে পারেন, তাহলে বাংলাদেশের দলের জন্য আসলে ওপেনিং জুটি এবং অন ডাউনে যারা খেলবেন তারা আসলে বাংলাদেশের একটা বড় স্কোর দাঁড়াতে সক্ষম হবে। এই ম্যাচে বাংলাদেশকে নজর রাখতে হবে আসলে প্রথমে যারা খেলবেন, অর্থাৎ ওপেনিং এ যারা ব্যাটসম্যান, যে দুই ব্যাটসম্যান নামবেন তাদেরকে আসলে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং প্রথমে আসলে স্ট্রাইক রেট এবং ইকোনমি আসলে বিবেচনা না করে তাদের আসলে ধৈর্যের সাথে আসলে ব্যাটিং করা দরকার। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ লম্বা রয়েছে, সেখানে বাংলাদেশ দল যদি প্রথমে সূচনাটা ভালো করে, বিশেষ করে 100 রান বা 80+ রানে যদি আসলে তারা উইকেট বিলিয়ে না দেয়, সেটি বাংলাদেশের দলের জন্য আরো একটু ভালো ট্রাম্প কার্ড হতে পারে। বাংলাদেশ দল এই যে আর্লি উইকেট ফেলে দেওয়ার একটা প্রক্রিয়া, সেটি বাংলাদেশ দলকে দুর্বল করে ফেলে এবং আর্লি উইকেট পড়লে আসলে যে পরবর্তীতে মিডল অর্ডার যারা ব্যাটসম্যান রয়েছে তাদের আসলে ওইভাবে ঘুরে দাঁড়াতে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এবং ক্রিজে টিকে থাকাটা একটা কষ্টসাধ্য হয়ে যায়। যখন আসলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর প্রেসার ক্রিয়েট হবে, তখন তারা আসলে সেইভাবে স্বাচ্ছন্দ্যে আসলে স্কোরবোর্ডে স্কোর জমা করতে পারবে না। যখন ওপেনিং ব্যাটসম্যান একটা ভালো স্কোর দাঁড় করাবে, তখন আসলে একটা প্রেসার একটু কম থাকবে, তখন তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এবং তাদের প্রেসার কম থাকার কারণে আসলে তারা স্কোরবোর্ডে দ্রুত হয়তো বাউন্ডারি হাঁকাতে পারবে, দ্রুত সিঙ্গেল নিতে পারবে এবং অনেকটা চিন্তামুক্ত থেকেই খেলতে পারবে। এবং পরিশেষে যখন মিডল অর্ডার ব্যাটসম্যান ভালো খেলবে, যখন ফিনিশার রোল প্লে করবেন, বিশেষ করে জাকির হাসান অনিকের ক্ষেত্রে বলি, বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান সাকিব তিনি কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন, তার ব্যাটিং এর ধার আপনারা দেখেছেন। যখন ওপেনিং ব্যাটসম্যান ভালো করবেন, তখন কিছুটা প্রেসার কম হবে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এবং মিডল অর্ডার ব্যাটসম্যান যদি কিছুটা ভালো দায়িত্ব পালন করে, তখন দেখা যাবে যারা ফিনিশিং রোল প্লে করেন, অর্থাৎ লাস্টে কিছু ওভার তারা পেয়ে থাকে, তারা কিন্তু ভালো ব্যাটিং করতে পারবেন এবং নিশ্চিন্তে বাংলাদেশ স্কোরবোর্ডে একটা বড় একটা স্কোর জমা হবে। তো যেটি আপনাদের জানাতে চেয়েছি এবং জানাতে চেয়েছি বলেই আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে তৃতীয় ওয়ানডে রয়েছে, সেই ওয়ানডেতে বাংলাদেশ একটা অলিখিত ফাইনালে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই ফাইনালে আসলে দুটি দলের জন্যই জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায়, তাহলে খুব দারুণ একটা সিরিজ জয় হবে শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার মাটিতে। আজকে বেলা 3টায় নামবে
তাদের সেই চ্যালেঞ্জ কতটুকু নিতে পারবে সেটি এখন দেখার বিষয়। যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। বাংলা স্পোর্টস কিন্তু প্রতিনিয়ত স্পোর্টস জগতের যত আপডেট রয়েছে প্রতি মুহূর্তে তারা আপডেট দিয়ে থাকে। বাংলা স্পোর্টসের সাথেই থাকবেন, সেই সাথে থাকবেন বাংলা স্পোর্টসের আগামীতে যত লাইভ ভিডিও আসবে আপনাদের সামনে, লাইভ আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। তো আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের গঠনমূলক সমালোচনা, আলোচনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।